পর্যায় থেকে জাতীয় পর্যায়ের সরকার গঠন হবে এইসব বিষয়ে আলোচনা করার জন্য স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে স্টুডিওতে। আমার ডান দিক থেকে আছেন জনাব রফিকুল ইসলাম রাসেল, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ঢাকা ৭ মনোনয়ন প্রত্যাশী। প্রথমে আমি জিজ্ঞেস করি জনাব রফিকুল ইসলাম রাসেল, আপনাকে দিয়ে আমি আমার প্রশ্ন শুরু করব। আগামী নির্বাচন ঘিরে বিএনপি যে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু আসলে সকলের আগ্রহ। আমরা বিগত বেশ কয়েক মাস থেকে স্টুডিওতেও যারাই আসছে আপনাদের জাতীয় পর্যায়ের নেতা সবার কাছ থেকে জানতে চাইছিলাম যে মনোনয়ন কবে চূড়ান্ত হবে, কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে। যে সমস্যাটি বিএনপির ক্ষেত্রে আমরা দেখি সেটি হচ্ছে যে একটি আসনে একাধিক প্রার্থীর একটি চাপ কিন্তু আপনাদের রয়েছে। যদি উদাহরণ হিসেবে বলি, সিলেট বিভাগে আপনাদের মনে হয় ৫ জন নেতাকে নিয়ে একটি মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। শীর্ষ পর্যায়ে ৫ জন নেতাকে নিয়ে সিলেট বিভাগের দায়িত্বে আছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১৯টি আসনে দেখছি আমরা ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ফরিদপুরে দেখেছি ১১টি আসনে হচ্ছে ১৮ জন প্রার্থী, ৪টি আসনে ১৮ জন প্রার্থী। এই যদি হয় তো আপনার এলাকার কি পরিস্থিতি, কতজন মনোনয়ন প্রার্থী আপনার আসনে? আমার আসলে অনেক মনোনয়ন প্রার্থী আছে। আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের রাজনৈতিক যে কর্মসূচি আছে সেটা কিন্তু চলমান প্রক্রিয়া আছে। আমাদের রাজনীতির পাশাপাশি যে নির্বাচন সেটা কিন্তু চলমান প্রক্রিয়ায় আছে। কিন্তু এখানে হচ্ছে কি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের নেতা নির্বাচিত হয়। আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনীত করবে, ইনশাল্লাহ সকল প্রার্থী একসাথে সম্মিলিতভাবে কাজ করবে ধানের শীষের পক্ষে। আপনার এলাকায় কি এরকম, আপনি যেরকম শান্তিপূর্ণভাবে উত্তর দিলেন, এরকম শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে? যাকে মনোনয়ন দেওয়া, আপনাকে যদি না দেওয়া হয় আপনি সেক্ষেত্রে সেটি মেনে নেবেন? যেহেতু আমরা একটি রাজনৈতিক দল করি, আর বিশেষ করে যে এই দল থেকে আমাদের বেড়ে ওঠা, আমরা ছাত্র রাজনীতি করে আজকে এই জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হয়েছি। এই দল থেকে আমরা এই দলের প্রোডাক্ট। সেহেতু দল যাকে মনোনীত করবে, আমরা দল যাকে মনোনীত করবে তার পক্ষে আমরা কাজ করব। দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। যেহেতু অনেক আগে থেকেই প্রার্থী মনোনয়ন দিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রস্তুতিটি প্রায় ১ বছরের, আপনারা তো এখনো শুরুই করতে পারেননি। কি কি দিক বিবেচনায় আছে দলের স্থানীয় পর্যায়ে প্রার্থী মনোনয়নের জন্য? আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান বলেছেন ৩টি যোগ্যতা লাগবে। যে কোনো এলাকায় প্রার্থী হতে হলে 3টি যোগ্যতা লাগবে: দলের প্রতি নিবেদিত এবং ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়তা, গণমানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, যে সবচেয়ে জনপ্রিয় তাকে কিন্তু দল নির্ধারণ করবে এবং তাকেই মনোনীত করবে। আমরা ২০১৮ সালে নির্বাচনে দেখেছিলাম বিএনপি প্রতিকূল অবস্থায় কিন্তু একক প্রার্থী দিয়েছিল সব আসনে। আর বিশেষ করে জামাতে ইসলামী কিন্তু নির্বাচনে প্রার্থীতা কিন্তু চূড়ান্ত করে ফেলেছে ৩০০ আসনে। তারপরে তারা নির্বাচন নিয়ে কিন্তু বলছে পিআর পদ্ধতি লাগবে। তারা কিন্তু তাদের নির্বাচনী ওয়ার্ক করছে। আর আমরা যেহেতু গণমানুষের সাথে আমাদের রাজনীতি আমাদের মানুষের কল্যাণের জন্যই আমরা রাজনীতি করি। আর আপনারা জানেন বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপি যেভাবে জনপ্রিয় রাজনৈতিক দল, বিএনপির কিন্তু প্রচুর জবাবদিহিতা আছে রাজনীতির ক্ষেত্রে। আমাদের দেশের নায়ক তারেক রহমান রাজনীতিকে একটু গুণগত মান দেওয়ার চেষ্টা করছেন, আধুনিক রাজনীতি বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছে। এবারে কিন্তু নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তরুণদের যে চাহিদা সেটিকে আপনারা কিভাবে পড়ছেন, কিভাবে বিচার করছেন? আপনারা জানেন যে সাবেক ছাত্রনেতা অনেকে এবার প্রার্থী হচ্ছে বিএনপি থেকে, যে নতুন প্রার্থী হচ্ছে এবার অনেক আসনে সাবেক ছাত্র মনোনয়ন শেষ পর্যন্ত পাবেন বলে ইনশাআল্লাহ আমি আশা রাখি। নেতাদেরকে মানে পাশ কাটিয়ে তাদেরকে কি এখন বিষয়টি হচ্ছে কি, যে এলাকায় প্রবীণ নেতারা আছে তাদের বয়স হয়ে গেছে, এখানে যদি কোনো নতুন ক্রিয়েটিভ নেতা আছে যাদের গণমানুষের সাথে যাদের সম্পৃক্ততা আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, সেক্ষেত্রে অবশ্যই নবীনরা প্রায়োরিটি পাবে, সাবেক ছাত্র নেতারা প্রায়োরিটি পাবে ইনশাআল্লাহ।
জি, বিএনপির মনোনয়নের ক্ষেত্রে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগিরও একটি প্রসঙ্গ রয়েছে, যেটিও প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আরেকটি দিক, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে নিয়ে নেব ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ টেবল টক। এরপরে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকবে, এগুলো কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি তপন ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। জি, নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে 2001 সালে আপনারা দেখেছেন যে আমরা জামাতের সাথেও কিন্তু অ্যালায়েন্স করেছি। দীর্ঘ সময়ের একটা সম্পর্ক আপনাদের ছিল, দীর্ঘ সেটি তো সময় একটা আমাদের সম্পর্ক প্রশ্নই। ছিল। জি। যে কথাটি বলবো এখানে হচ্ছে কি, অ্যালায়েন্স পার্টি যারা আছে তাদের তো চাহিদা অনেক থাকবেই, তারা 100 সিট চাবে কিংবা 50টা কিংবা 30টা বল, কিন্তু আলোচনার ভিত্তিতে আমরা এটার একটা সমাধান দেব। কিন্তু আমাদের স্থায়ী কমিটি আছে, নীতি নির্ধারক ফোরাম আছে, এবং এই অ্যালায়েন্সদের সাথে যে সমন্বয়ক আছে আমাদের, জি। তার সাথে আলোচনার মাধ্যমে আমাদের দেশনায়ক তারেক রহমান একটি সুষ্ঠু সমাধান দিবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আসলে সময় লাগবে, ডাটা আমাদের হাতে যেগুলো আছে এখনো সেটি বিরাজমান। আপনার এলাকার কি চিত্র, কিভাবে আপনি এটিকে সামলাতে চান, বা আপনার নির্বাচনী ইশতেহার কি হবে, কি প্রতিশ্রুতি দেবেন জনগণকে এলাকার? আমার এলাকাটি হচ্ছে পুরনো ঢাকা, এখানে ম্যাক্সিমাম ব্যবসায়ীদের বসবাস। এখানে আমাদের এই সমস্যাটি আরো জটিল হবার কথা না। এখানে আমাদের হচ্ছে কি, আমাদের এলাকাটা একটু ভিন্ন। এখানে 92% লোকাল, বুঝছেন? এখানে একে অপরকে সবাই চেনে। এখানে আমরা পুরানো ঢাকা, চকবাজার, মৌলভীবাজার, লালবাগ, বংশাল, এখানে সকলকে চেনে। মোটামুটি 92% লোকাল। আমার এলাকাটি অন্যান্য এলাকার চেয়ে একটু ভিন্নতা থাকে, কারণ এখানে আমাদের চাঁদাবাজের সংখ্যাটা নাই বললেই চলবে। কারণ এখানে ধরেন চাঁদাবাজি করে কেউ রক্ষা পাবে না, কারণ আমাদের ওইখানে সমাজ ব্যবস্থাটি এমন আছে, পঞ্চায়েত প্রথা আছে, আমাদের সামাজিক সংগঠন আছে, আমরা সকলকে নিয়ে কাজ করি। যেহেতু সকলকে নিয়ে কাজ করি, সেখানে আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলকে অবহিত করে রেখেছি, যদি দলের নামে কেউ চাঁদাবাজি করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর বিশেষ করে একটি কথা হচ্ছে কি, বাংলাদেশের রাজনীতিতে যখন আপনি একটি বৃহৎ রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, তার সাথে আপনি রাজনীতিতে পেরে উঠতে পারছেন না, তার সাথে নির্বাচনে পেরে উঠতে পারছেন না, তখন সেই রাজনৈতিক দলকে কালিমা লেপন করার জন্য চাঁদাবাজের নাম দেওয়া হয়েছে। আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, চাঁদাবাজরা কিন্তু কোনো দলের হয় না। চাঁদাবাজরা বিভিন্ন সময়, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে মিলে চাঁদাবাজি করেছে, বিএনপিরও সাথে মেশার চেষ্টা করছে, এবং ইভেন কি জামাতের সাথে বলেন, এনসিপির সাথে বলেন, অনেকের সাথে তারা সখ্যতা রেখে তাদের ফায়দা হাসিল করার জন্য তারা চাঁদাবাজে আছে। কিন্তু কোন রাজনৈতিক দল কিন্তু কখনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। জি, আমরা দেখতে পেয়েছি আপনারা বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। এখন বিষয়টি হচ্ছে, যেহেতু রাজনীতি আমরা করি, আমাদের মানুষের কাছে জবাবদিহিতা আছে, সেজন্য আমাদের দেশনায়ক তারেক রহমান যখনই কারো নামে কোনো বিষয়ে উত্থাপন হচ্ছে, তখনই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব দিক থেকে আমরা এই চাঁদাবাজটাকে চাঁদা মুক্ত রাখতে পারবো। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় প্রশাসনের একটি বড় ভূমিকা আছে, নিরাপদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই। আর আপনারা জানেন যে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো এই দেশ থেকে পালিয়ে যায়নি। স্বৈরাচারের দোসররা কিন্তু এই দেশে বিরাজমান আছে। আপনাদের দলে কি সেই নেতাকর্মীরা ফেরার চেষ্টা করেন? না, আমাদের দলে একদম ডাইরেক্ট স্ট্রেট কথা বলা হচ্ছে যে আমাদের দলে কোনো নেতার নামে যদি কোনো ইলিগেশন আসে, সামহাউ সে স্থানীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, আর এর চেয়ে বড় নেতা হোক, তার বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দলে এমন কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, পরবর্তীতে ইনভেস্টিগেশন করে জানা গিয়েছে যে তার সাথে এই চাঁদাবাজের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের যে পাশাপাশি রাজনৈতিক সংগঠন, যে যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, তারা কিন্তু আমাদের দলকে চাঁদাবাজি দল বলে তারা ঘায়েল করার চেষ্টা করছে। আমরা আশা রাখি, যেহেতু জনগণকে সাথে নিয়ে আমরা রাজনীতি করি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে
জনগণই আমাদেরকে ভোট দিয়ে জি। বিজয় করবে এবং জনগণই এই প্রমাণ করবে যে আমরা এই দেশের কল্যাণের জন্য, জি। এই দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি জি করি। ধন্যবাদ। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম আপনি এলাকার জন্য কি প্রতিশ্রুতি দিবেন, একটু ছোট করে বলতে হবে কারণ আমি সবার কাছ থেকে সেটা শুনতে চাই। আমরা একটু আমাদের সমস্যা পুরানো শেষ ঢাকায় পর্যায়ে। নানাবিধ সমস্যা। আমার এলাকায় যে সমস্যাটি সবচেয়ে বিরাজমান হচ্ছে, অল্প বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়। আপনার প্রধান মনোযোগটি থাকবে সেই দিকে। হ্যাঁ, জলবদ্ধতা তৈরি হয়। আর আমার এলাকা খুব গেঞ্জি এলাকা, সরু এলাকা। এখানে রাস্তাঘাট তেমন নেই, কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু অনেক বৃদ্ধি। জি। আমরা এখানে যানজট মুক্ত এবং এলাকার পয় নিষ্কাশনের ব্যবস্থাটি আধুনিকায়ন করব এবং এই এলাকার যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যবসা করতে আসে, সেই ব্যবসায়ীদেরকে পূর্ণ নিরাপত্তা দান করব ইনশাআল্লাহ। জি। আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকার পঞ্চায়েত প্রথা আছে, সামাজিক সংগঠন আছে, শুধু একটি রাজনৈতিক দলের নয়, সকলকে নিয়ে কাজ করব। সকলকে নিয়ে প্রতিটা এলাকায় যে সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব এবং ধীরে ধীরে সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।